প্রিয় দর্শক, স্বাগত ৭১ সংযোগে। রাজনীতিতে নানা সংকটের খবর থাকলেও অর্থনীতিতে মাঝে মাঝেই আমরা সুখবর দেখছি। আজকের গণমাধ্যমে আমরা দেখেছি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৩ সালের সক্ষমতা প্রতিবেদনে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় অগ্রগতির সূচক বিবেচনায় সবচেয়ে এগিয়েছে বাংলাদেশ। এখন ভারত ও শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান। এর আগেই আমরা দেখেছি ইকোনমিস্ট, গার্ডিয়ান সহ আন্তর্জাতিক মিডিয়াগুলো বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় বিস্ময় প্রকাশ করেছে। বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী ৫টি দেশের অন্যতম বাংলাদেশ। কিন্তু দেখা যাচ্ছে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজনীতির মাঠের নানা সংকট। আমরা দেখেছি মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সহিংসতা, সন্ত্রাস, আর অনেকদিন ধরে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দুদল মুখোমুখি অবস্থানে আছে, এটা আপনারা জানেন। প্রতিদিনই আমরা দেখছি সব মহল থেকে সংলাপের তাগিদ, এমনকি জাতিসংঘ মহাসচিব বান কি মুন থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পর্যন্ত। তাই আজকে আমরা ভাবছি কথা বলবো যে আমাদের রাজনীতিকগণ রাজনীতিতে কতটা সুখবর তৈরি করতে পারেন এবং এটা নিয়ে কি ভাবছেন রাজনীতি পর্যবেক্ষকগণ, নাগরিক সমাজ। আপনাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে আজকে আমাদের সম্মানিত অতিথিদের সাথে আমাদের সাথে আছেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মন্ত্রী, বাংলাদেশ সরকার। আছেন ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আছেন অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি। আমরা আমাদের প্রিয় অতিথিদের সাথে আলোচনায় যাব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। গ্রামীণ ব্যাংককে ঋণগ্রস্ত দেখিয়ে ডক্টর ইউনূস কর অবকাশের সুবিধা নিয়েছেন, দাবি দুটি কমিটি। তত্ত্বাবধায়ক নিয়ে জনমত যাচাইয়ে গণভোটের আহ্বান জানালেন বিএনপি নেতা এম কে আনোয়ার। বিএনপি অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিলে স্বাগত জানাবে ১৪ দল, জানালেন মোহাম্মদ নাসিম। সাংবাদিক পিটানো সহ ৩ মামলায় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে জামিন দিয়েছে হাইকোর্ট। চলতি মাসেও পাওয়া যাচ্ছে না রানা প্লাজা ধসে নিহত ৩০০ শ্রমিকের ডিএনএ ফলাফল। প্রিয় দর্শক, আপনারাও এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। পর্দায় দেখানো নম্বরে ফোন করতে পারেন এবং আমাদের সামাজিক গণমাধ্যমে যে ঠিকানাগুলো রয়েছে সেখানেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি একটু আলোচনাটা শুরু করতে চাই ডক্টর আহসান এইচ মনসুর আপনাকে দিয়ে, কারণ আমরা যেমন করে আমাদের অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে অর্থনীতিতে কিছু সুখবর আছে। আপনিও নিশ্চয়ই দেখেছেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেই প্রতিবেদনটা যেখানে বলছে যে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ, এবং সেখানে সেই প্রতিবেদন প্রকাশ করেছে সিপিডি, এবং প্রকাশ করতে গিয়ে তারা তাদেরও একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা বলেছে যে এই উন্নয়নের পথে তারা যে সমস্ত ব্যবসায়ীদের মতামত নিয়েছে, তারা জানিয়েছে যে এই অগ্রগতির পথে এখনো ১৬ ধরনের বাধা আছে। তার মধ্যে প্রধানতম বাধাগুলো বা অন্যতম বাধাগুলো হচ্ছে অস্থির রাজনীতি। আপনার কি মনে হয়, আপনি গত কয়েকদিন ধরে রাজনীতি পর্যবেক্ষণ করছেন, অর্থনীতি পর্যবেক্ষণ করছেন, আপনি কি দেখতে পাচ্ছেন যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে সেরকম কোন উপলব্ধি যে রাজনীতি এক ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে? প্রথমে আমি বলবো যে এটা একটা ওয়েলকাম নিউজ, কারণ আমরা এই ধরনের শুভ সংবাদের অপেক্ষায় থাকি সবসময়। এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এই প্রতিবেদনটা কিন্তু একটা পারসেপশন ভিত্তিক, অর্থাৎ জনগণের একটা অভিপ্রায় বা এক ধরনের আশার বা তাদের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে সেটার প্রতিফলন। এবং সেই দিক থেকে আমরা দেখছি যে এখানে কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনগুলো হয়েছে র্যাঙ্কিংয়ে, এবং আমাদের ওভারঅল র্যাঙ্কিংটি ইমপ্রুভ করেছে, এবং তার মধ্যে যেসব প্রতিবন্ধকতাগুলো উঠে এসেছে সেগুলোকেও এখানে বিশ্লেষণ করা হয়েছে, সেটা আমি পরে আসব। তো সাধারণভাবে একটা ধাপ পেরিয়ে যাওয়া এটা একটা কম অর্জন নয়, এবং এক্ষেত্রে অন্যান্য দেশেও আমরা দেখেছি যে যদি সরকার বা সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি খাতের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে, তাহলে বড় রকমের পজিটিভ পরিবর্তন আশা করা যায়। সেটা ডুইং বিজনেস পারসেপশনে হতে পারে, সেটা এখানে প্রোডাক্টিভিটি এই পারসেপশনে হতে পারে। তো এই দিক থেকে আমি বলবো
যে বিশেষ করে হয়তো বিদ্যুৎ খাতের যে বর্তমান উন্নত পরিস্থিতি সেটা হয়তো এখানে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করেছে। এবং আরো একটা লক্ষণীয় বিষয় যে যদিও আমরা অনেক রকমের সংকট দেখছি আর্থিক খাতে বা ইন্টারেস্ট নিয়ে অনেক রকমের কমপ্লেন শুনছি, কিন্তু এটা কিন্তু অত বড় গুরুত্ব পায় নাই আমাদের এই বিশ্লেষণে। যেটা বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে দুর্নীতি। এবং এখানে কিন্তু মোটামুটিভাবে জনগণের যে মতের প্রতিফলন সেটার সাথে কিন্তু বিজনেস গোষ্ঠীরও মতের প্রতিফলন, যে তারা এটাকে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসাবে দেখছে। এবং এই বিষয়ে অবশ্যই সরকারকে আগামীতে নজর দিতে হবে, কারণ আমরা এখানে 110-এ থেকে থেমে থাকতে চাই না। আমি একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল। আমি তখন IMF থেকে সৌদি আরবে যেতাম। সৌদি আরবিয়ার সরকার তাদের র্যাঙ্কিং এ ছিল 170 বা 75-এর মতো, কিন্তু তারা টার্গেট করলো, দ্যাট ওয়াজ 2006, যে আমরা 2012 সালের মধ্যে আমরা এটাকে 10-এ নিয়ে আসব। এবং আমি 2012 সালে যখন প্রতিবেদন দেখলাম তাদের অবস্থান ছিল 11। তো অর্থাৎ সরকার চাইলে পরে, এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যদি, প্রতিষ্ঠান বলতে আমি এই ক্ষেত্রে মিন করি লাইক বোর্ড অফ ইনভেস্টমেন্টের মতো প্রতিষ্ঠান যারা এটাকে সহযোগিতা দেবে, তারা যদি এখানে ভালোভাবে কাজ করে, এই ক্ষেত্রে আমরা 10 কেন, আমরা আগামী প্রত্যেক বছর 10 বা 15 বা 20 ধাপ করে এগিয়ে যেতে পারি। আরো অনেক এগিয়ে যাওয়ার সম্ভাবনার কথা আপনি বলছেন, কিন্তু আমি যদি আরো, আপনি বিনিয়োগ বোর্ড সহ অনেকগুলো অবকাঠামোর কথা বলছেন, কিন্তু আমি যদি আরো স্পেসিফিক জায়গায় থাকি, যে বিশেষ করে পরিবেশের কথা বলা হচ্ছে, রাজনৈতিক পরিবেশ, সে জায়গায় রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক সময়ে যে ধরনের আচরণ দেখতে পাচ্ছেন, বিশেষ করে নির্বাচনকালীন সরকার নিয়ে, সেই সংকটটা কি বাধা মনে করছেন কিনা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রশ্নে, অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে, সেই জায়গায় পারফরমেন্সের জায়গাটা যদি একটু বলেন রাজনীতিবিদদের। এখানে কোনো দ্বিমত নাই, মানে এটা শুধু অর্থনীতিবিদদের ভাষ্য নয়। আমরা যদি বিজনেস কমিউনিটির সাথে আলাপ করি, তারা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু বলবে, যদি এখন সার্ভেটা নেওয়া হতো তারা বলতো আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে নাম্বার 1 কনসার্ন। এটা কিন্তু আসতো, এটা যেহেতু আগের প্রতিবেদন সেজন্য ওইভাবে আসে নাই, কাজে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি এই প্রতিবেদন হতো তাহলে নাম্বার 1 ইস্যু হিসেবে আসতো রাজনীতি। আমরা যদি সেই রাজনীতির মানুষের কাছে, বর্ষিয়ান রাজনীতিবিদ মাননীয় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কাছে যাই, আমি একটু অন্যভাবে শুরু করি আপনার সাথে, যে এই সময়ে যদি এই ধরনের প্রতিবেদন হতো তাহলে রাজনীতিকে একটা বড় ইস্যু হিসেবে দেখা হতো, এই যে বলা হচ্ছে। এবং আপনি বলছিলেন যে নির্বাচনকালীন সরকার প্রশ্নে সেখানে সংসদ ভেঙে হবে না রেখে হবে, বহাল রেখে হবে, আপনি বলছিলেন যে সেটার সুইচ হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক অগ্রযাত্রার সুইচ হচ্ছে রাজনৈতিক দলগুলোর হাতে। সেই জায়গায় আপনি কি বলবেন, আপনি কিভাবে দেখছেন? না, কথাটা যে এটি যদি এটা তাত্ত্বিক দিকে আলোচনা করেন, এটা একরকমের আলোচনা হতে পারে। আর সমসাময়িক আমাদের এই রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করলে এটি আরেক রকম। বিষয়টি হচ্ছে, এই দেশে নানা রকমের স্বৈরাচার দেখা গেছে, কেউ সাইকেল নিয়ে, কেউ কোদাল নিয়ে, কত রকমের অবস্থানের পরে ফলাফল শূন্য। দেখা গেছে আমাদের অর্থনৈতিক অগ্রগতি আমরা করতে পারিনি। মূল কথাটি হচ্ছে যে গণতন্ত্র থাকলে অর্থনৈতিক উন্নতি হবে। তাও গণতন্ত্রের রিহার্সালও তো অনেক রকম হয়েছে, কিন্তু এবারের একটি সরকার এখানে ছিল, সেই সরকারের কতগুলো ঘোষিত নীতি ছিল, তার একটি নির্বাচনী ইশতেহার ছিল। এগুলোর ব্যতীতেই তো এই যে 8 ধাপ, এটি জাতিকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা একটি অসাধারণ বিস্ময়কর একটি অবস্থান। এই অবস্থানের জন্য প্রথমত গোটা জাতিকেই গর্ব অনুভব করতে হবে এবং গণতন্ত্রের জয়গান গেতে হবে। এখন বিশ্বে কতগুলো নতুন টার্মিনোলজি, পলিটিক্যাল টার্মিনোলজি এসছে। এখন কিছু বলতে গেলেই, এই যে আমার পাশে অর্থনীতি বসে আছেন, গ্লোবাল ইকোনমিক্স, গ্লোবাল পলিটিক্স এবং গ্লোবাল ফ্যামিলিজ, এইগুলো বাদ দিয়ে বলা যায় না। ঠিক তেমনি ভাবে এখন পলিটিক্সেরও সংজ্ঞা পাল্টে গেছে। যেমন আমরা ইকোনমিক ডিপ্লোমেসি বলি এখন, কেমন আগের ডিপ্লোমেসির এটা অন্যরকম ছিল, ঠিক তেমনি ভাবে পলিটিক্যাল ইকোনমি বলে এটি শব্দ অর্থনীতিতে আছে। অতএব পলিটিক্স মাইনাস ইকোনমিক্স আর ইকোনমিক্স মাইনাস পলিটিক্স, এইটা এভাবে আলাদা করা যায় না। এটা একটির সঙ্গে আরেকটির উৎপত্তি একেবারে ইনসেপারেবল, একটি আরেকটির সঙ্গে, একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির সম্পূরক। তাই আমাদের আসেন প্রথম কথা, লেট আস এনজয়
যে বাংলাদেশ এটি গণতান্ত্রিক সরকার, সেটি মহাজোটের গণতান্ত্রিক সরকার, সেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকারের আমলে এটা একটা বিশাল অর্জন। এই দেখেন, আমি একটি কথা, আমি অর্থনীতিবিদ্যা, উনি বলবেন, যেমন আমাদের অগ্রসরতা দেখেন, আমাদের পার ক্যাপিটা ইনকাম 300 থেকে 600-তে যেতে আমাদের লেগেছে 12 থেকে 15 বছর, আর 600 থেকে এই 10.40-তে যেতে, অর্থাৎ প্রায় 1100-তে যেতে লেগেছে এই আমাদের এই সময়কালের এই 5.5 বছর। এই যেটি উলম্ফন এবং দক্ষিণ এশিয়ার যেটা নতুন আশাবাদ, এটি তা আপনি বলবেন যে তার ইকোনমিক ভালো, পলিটিক্স খারাপ, তার রেজাল্ট ভালো, পরীক্ষা খারাপ, এটা তো হতে পারে না। এটা পলিটিক্স ভালো দেখেই ইকোনমিক ভালো হয়েছে। সুতরাং আপনাকে স্বীকার করতে হবে এটির কোনো ইয়ে নাই যে হ্যাঁ, এই রাজনীতির এটি পরিকল্পিত অবস্থান ছিল, এই রাজনীতির পরিকল্পিত অবস্থান থেকে এটাকে ফলো আপ করা গেছে, ফলো আপ করায় এই রেজাল্টগুলো এসেছে। কিন্তু আপনি যেই অর্জনকে বলছেন এনজয় করার জন্য, সেলিব্রেট করার জন্য, জনগণ খুব বেশি সেলিব্রেট করার বিষয়ে একটু তো তারা উদ্বিগ্ন, বিশেষ করে আপনারা নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দল কিংবা জোট মুখোমুখি আছেন। আমি যদি সরাসরি সেই আলোচনায় আপনাকে নিয়ে যাই, আপনি যদি একটু করে বলেন যে এখন মূলত দুটি প্রশ্ন সামনে আছে এবং আপনি নানা সময় গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। বিষয়গুলো যাওয়ার আগে আমি তাত্ত্বিক আলাপটা শেষ করে যাই। যেমন এই এশিয়াতে উন্নয়ন মডেল, কতগুলো মডেল আছে, যেমন সাউথ ইস্ট এশিয়ার মডেল, লি কুয়ান থেকে শুরু করে সাউথ কোরিয়া পর্যন্ত। সেখানে বলতে মিলিটারি ডিক্টেটরশিপ করেই আমরা অর্থনৈতিক উন্নয়ন যে সিস্টেমে দেয়, এটাই জনগণের উন্নয়ন, ঠিক না? ঠিক আবার সাউথ এশিয়াতে আরেকটি মডেল আছে, যেটি হচ্ছে গণতান্ত্রিকতার মডেল। সেই মডেলে এখন সারা পৃথিবীতে বাংলাদেশ একটি উন্নয়নের মডেল হচ্ছে। উন্নয়নের মডেল হয়েছে বিকজ অব আজকের এই সুশাসন, বিকজ অব দিস গভর্নেন্স। অনেকে তো গভর্নেন্সই দেখতে পারেন না, মনে হয় এর চেয়ে খারাপ। এই সংঘাতপূর্ণ রাজনীতি, আমাদের এই কনফ্লিক্টিং কনফ্রন্টেশনাল পলিটিক্স, এই ফিচার রেখেও এই যে উন্নয়নের আমাদের যে অগ্রযাত্রা, এটাকে নিয়েই করতে হবে। মাননীয় মন্ত্রী সুশাসনের কথা বলছেন, সুশাসন নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, আমরা সেই জায়গায় আজকে না যাই। আপনি যদি একটু আপনার এই কথাটাই আমি বলতে চাইছি, বিতর্ক মানে কি পলিটিক্যাল জেলাতে, এবং এটাকে নিয়ে আমরা কে কত নিজেকে ছোট করতে পারি, অথচ আমাদের অর্জনকে হাইলাইট করেই কিন্তু আমরা এগোতে পারি। আমি এই জায়গাটা বলতে চাচ্ছি। যেমন ধরেন আজকের এই যে অর্জনটা বিভিন্ন ক্ষেত্রেই, এই অসাধারণ অর্জনকে এখন কি আমরা ইলেকশন নিয়ে, একদল বলছে তত্ত্বাবধায়ক সরকার, যেটি সংবিধানে নাই, এটি নিয়ে আসতে হবে, না হলে নির্বাচনী গণতন্ত্র হবে না। আমাদের দেশের কত লিমিটেশন আছেই। আমরা পার্লামেন্ট করি, পার্লামেন্টে যাই, পার্লামেন্টকে কার্যকর করতে পারি না। আমরা পার্লামেন্টে এই বয়কট, লাগাতার বয়কট, সারাদিনের বয়কট, এবং 90 দিন পরে আবার কটকট, মানে আমরা গিয়ে হাজির হই বেতন হাজিরের জন্য। এগুলো আমাদের ফিচার হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে অ্যাচিভমেন্টগুলো আমাদের জাতির জন্য, তাই এইটাকে একটা ধরে নিতে হবে যে এই সংঘাতপূর্ণ অবস্থায়ও এই অর্থনৈতিক অগ্রসরতা এইভাবে আর অন্য কোন সরকার। আমি যদি আপনার একটু সরাসরি উত্তর নেই, আপনারা আজকেও 14 দলের মিটিং থেকে বলেছেন যে বিএনপি যদি নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আসে তাহলে আপনারা স্বাগত জানাবেন। আমি শুধু দুটো পয়েন্ট আপনাকে একটু বলে রাখি, সেটি হলো যে বিএনপি ইতিমধ্যে বলেছে যে তারা সংসদ বহাল রেখে নির্বাচনের বিরুদ্ধে। তারা ইতিমধ্যে বলেছে যে বর্তমান প্রধানমন্ত্রীকে পদে রেখে তারা নির্বাচনে যাবে না, স্পিকারকে, রাষ্ট্রপতিকে পদে রেখে যাবে না। ফলে এই যে জায়গাটা, এটা কি করে, ফলে কি ধরনের রূপরেখা স্বাগত জানাবেন? বিএনপি কখন কি বলে সেটাই তো বিপদ। এইমাত্র দেখলেন আপনার বিএনপির একজন সিনিয়র লিডার গণভোট এম কে আনোয়ার সাহেব বললেন যে তত্ত্বাবধায়ক জনমত যাচাইয়ে গণভোট দিতে। জি। আর কালকে ওনার জেনারেল সেক্রেটারি কি বললেন যে আমরা এটি রূপরেখা তৈরি করছি, আমরা রূপরেখা দিয়ে দেব যে কিভাবে এই সরকারটি হবে। জি। তার মানে কি? তার মানে হয়েছে যে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে তারা সরে এসেছে। তার মানে হচ্ছে আমরা যে কথাটি বলছিলাম যে হ্যাঁ, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের
প্রশ্নে এবং সাংবিধানিক রূপরেখার মধ্যে এটি রাজনৈতিক আলোচনা করে আমরা ঐক্যমত হতে পারি কিভাবে অবাধ সুষ্ঠু হয়। তারা সেখানে না, কোনো আলোচনায় এই সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে হবে না, আমাদের ওই সংবিধান সংশোধন করে ওই আগের তত্ত্বাবধায়ক সরকার এনে দিতে পারবে। আর আজকে কি বলছেন? আজকে বলতেছেন যে না, আমরা রূপরেখা নিয়ে আসতেছি। আপনি বললেন, কি বলছেন? যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার চলবে, তবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখা যাবে না। এই যে দেখেন, এই যে রাজনীতির অন্তঃশ্বাস শূন্যতা, এটাই যদি হতো, এতগুলা হরতাল, এত প্রাণহানি, এত সংঘাতের কি দরকার? মাননীয় মন্ত্রী, এখন এক মিনিটের কথা বলি যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখা যাবে না খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবে, এটা তো যে পার্লামেন্টের যে দল সংখ্যাগরিষ্ঠ আছে তারা তাদের প্রধানমন্ত্রী ঠিক করবেন, বিরোধী দল ঠিক করবেন না। আচ্ছা, দেখতে চাই আমরা এই বিষয়ে অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি কি বলেন। মাননীয় মন্ত্রীর প্রতিক্রিয়ায় আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। বিশেষ করে সুরঞ্জিত বাবুকে, তিনি আমাদের দেশের একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন সংবিধান প্রিপারেশন কমিটিতে। তিনি অনেক কষ্ট করেছেন, 2 মাসের অধিক বিভিন্ন পেশার নেতাদের সাথে তিনি আলোচনা করেছেন। আলোচনা করার পর একদিন তিনি সাংবাদিকদেরকে বললেন যে সবাই মেজরিটি চায় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। 2 দিন পরে উনি যখন কমিটির চেয়ারম্যান আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, দেখা করে বাইরে এসে বললেন না, এইটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, অতএব আমরা দলীয় সরকারের নির্বাচন করব। আমি আজকের এই সংকটে দায়ী করি কাকে? এই সরকারকে। এই সাংবিধানিক সংকট ওনারা সৃষ্টি করেছেন। একবার বলেছেন একটা জাজমেন্ট যেহেতু হয়েছে সেহেতু ওনারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবেন, তার জন্য ৫৫ সংসদে নিয়ে আসছেন। আমাদের দেশের অত্যন্ত অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিত বাবু, তিনি জানেন এই জাজমেন্টটা সাইন হয়েছে, প্রনাউন্সমেন্ট হয়েছে 2012 সালের 16 সেপ্টেম্বর রাত 10:30টার সময়। আর উনি সংবিধানে সংশোধনী আনলেন 2011 সালের 10 মে। এটা এমন হলো না যে ওই দিন নরসিংদীতে ম্যাডাম খালেদা বক্তৃতা শুরু করলেন 5টার পর, উনি 2টার সময় প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন মিথ্যাচারের বিরুদ্ধে। এটা ওই ধরনের একটা ঘটনা হয়েছে। আমি শুধু জানতে চাই ওনার কাছ থেকে, উপমহাদেশে কোথায় প্রধানমন্ত্রী থাকবেন, তারপরে মিনিস্টাররা থাকবেন, এমপিরা থাকবেন, সংসদ থাকবেন, তারপরে এর মধ্যে নির্বাচন হবে। ইফ হি ক্যান সাইট ওয়ান ইনস্ট্যান্স, আমরা সেটাকে স্বাগত জানাবো। কারণ আর্টিকেল 72(3 it has not been rebutted, not been amended. 72(3 লিখা আছে স্পষ্টভাবে, with the expiry of the 5 years from the date of first session, পার্লামেন্ট অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে। এখন ওরা পার্লামেন্ট ডিসলভ করতে ভয় পায় কেন? ওনারা ৫০ সংশোধনী আনতে গিয়ে দেখবেন এটা ৯০ বাকশাল কায়েম করার জন্য একটা তাদের একটা ব্লু প্রিন্ট। অ্যাডভোকেট মীর নাসির, আপনার যে প্রশ্নগুলো মন্ত্রী মহোদয়ের কাছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কোন রূপরেখা বা কিছু তারা বলেছে। তারা কি করেছে? 123(3) ক এবং খতে একবার বলেছে যে 90 days ahead of the election ওনারা পার্লামেন্ট ইলেকশন করবেন। অ্যাডভোকেট মীর নাসির, আপনার যে প্রশ্নগুলো মন্ত্রী মহোদয়ের কাছে আছে সেগুলো নিয়ে আমরা ওনার কাছে যেতে চাই একটা বিরতিতে। বিরতির পর ফিরে এসে আপনার প্রশ্নগুলো নিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে যাব। আমরা একটু শুনে নিতে চাই, একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের মতটা শুনে নিতে চাই। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাহবুব বলছি ঢাকা থেকে। আমি একটু আগে শুনলাম আমাদের অর্থনীতির রেট আগে আসছে এই অবস্থায়ও। এখন আমরা যদি অস্থিরতার মধ্যে না থাকতাম তাহলে আমাদের কি প্রবৃদ্ধি আরো অনেক দূর আগিয়ে যেত কিনা, এবং সামনে এটাকে আরো উন্নত করার জন্য এই অস্থিরতার নিরসনে আমাদের 2 বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান কোন ধরনের রূপরেখা দিবেন, এই ব্যাপারে আমার একটু জানা। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি
আবারও এই একাত্তর সংযোগে আপনাদেরই কাছে।